আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব তেলাপিয়া চাষ করতেছেন আপনি, এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে গিফট জাতের তেলাপিয়া আপনি কেন চাষ করবেন। অনেক খামারি ভাইয়ের কাছে শুনছি যারা তেলাপিয়া চাষ করতেছেন লোকসানে পড়তেছেন বা লোকসান করতেছেন, কারণ কি তারা হয়তো গিফট জাতের তেলাপিয়া চাষ করতেছেন না। এখন আপনি বলবেন যে ভাই গিফট জাতের তেলাপিয়া চাষ করে লাভবান হওয়া যায়। হ্যাঁ, গিফট জাতের তেলাপিয়া চাষ করলে আপনি হয়তো বা লাভবান হওয়ার দিকে আগাই যাবেন বা লাভবান হওয়ার নিশ্চয়তা হয়তো বা আপনি অনেকটাই নিশ্চিত করতে পারবেন। কিন্তু একেবারে যে শুধুমাত্র তেলাপিয়ার পোনা গিফট জাতের তেলাপিয়া হইলেই লাভবান হবেন এমন না। অবশ্যই আগে প্রথম যে জিনিসটা দরকার হয়, যে কোনো উৎপাদনশীল জিনিসের ক্ষেত্রে আগে বাচ্চা অথবা বীজ সেটা অবশ্যই ভালো হতে হয়। তো তেলাপিয়ার ক্ষেত্রেও যেটা আপনাকে কি করতে হবে, গিফট জাতের জিনিসটা আপনাকে নিতে হবে। তারপর এটার অন্যান্য ব্যবস্থাপনা যেগুলো আছে, যেমন পুকুর ব্যবস্থাপনা আছে, খাদ্য ব্যবস্থাপনা আছে, অবশ্যই পুকুর ম্যানেজমেন্টের পাশাপাশি পুকুরে কোন ধরনের মেডিসিন দিতে হবে সেটা আপনি জানতে হবে। নানাবিধ জিনিস জানার পরে আপনি একটা জিনিসের সফলতা অর্জন করতে পারবেন। তবে মেইন বা প্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা কি, আপনাকে ভালো জাতের পোনা নিতে হইতো। এখন বলবেন যে ভাই গিফট জাতের জিনিসটা আসলে কি। গিফট জাতের জিনিস হলো জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া, GIFT। গিফট জাতের তেলাপিয়া আমরা কেন সরবরাহ করব, কারণ কি আমরা মাছ চাষে যাতে সফলতা অর্জন করতে পারি, তেলাপিয়া চাষে যাতে আমাদের বাণিজ্যিক চাষ, এই চাষে যাতে আমরা ভালো একটা ফলাফল করতে পারি। অনেক খামারি ভাইদের শুনছি যে ভাই তেলাপিয়া চাষে লাভ করা যায় না। আপনারা কি আপনি বলেন যে তেলাপিয়া চাষে লাভবান হওয়া যায়। আবার অনেক খামারের কাছে হয়তো আপনি শুনছেন যে তেলাপিয়া চাষে খুব ভালো করছে, ভাম্পার ফলন হয়েছে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারতেছেন না, কারণ কি আপনি নিজে লোকসান করছেন। আপনি নিজে লোকসানের পিছনে কারণ হতে পারে কি, আপনি এই গিফট জাতের তেলাপিয়া চাষ করতেছেন না। তো এই জন্য বলবো গিফট জাতের তেলাপিয়া সম্পর্কে অবশ্যই ডিটেল আপনাকে জানতে হবে, এবং কি মাছ চাষের আদ্যপাদ্য যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যেহেতু এটা তেলাপিয়া চাষ মানেই বাণিজ্যিক মাছ চাষ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিটেল জানতে হবে। তো আজকে ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে। গিফট জাতের তেলাপিয়া আপনি কেন চাষ করুন, কারণ কি এই তেলাপিয়া সহজে রোগাক্রান্ত হয় না। তার মানে এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, রোগ কম হয়। তার মানে রোগ যদি কম হয় তার মানে আপনার মেডিসিন খরচ কমে যাবে, আর মেডিসিন খরচ কমে যাওয়া মানে একটা খামারে কিন্তু খুব বেশি লাভবান হতে পারবেন। আর কৃষি সেক্টরে আমরা জানি যে মেন যে খরচটা, এক্সপেন্সিভ যে জিনিসটা, সেটা কিন্তু ফিড এবং মেডিসিন। সো আপনার যদি মেডিসিন খরচ যদি কমাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার মাছ কিন্তু যথেষ্ট দ্রুত সময়ে বড় হবে। আবার অন্য দিকে রোগ কম হওয়া মানে কি, আপনার মেডিসিন খরচ কমলো, মেডিসিন খরচ কমার পাশাপাশি আপনার কিন্তু খাদ্য খরচটাও কমবে। কারণ কি মাছ যখন রোগাক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু যত ধরনের খাবারই দেন না, কিন্তু ওই খাবার থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না। তার মানে যেই পরিমাণ খাবার দেন সেই পরিমাণ খাবারে আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। তার মানে আপনি দেখতে পাচ্ছেন কি রোগ কম হওয়ার সাথে সাথে আপনার মাছের কি হবে, FCR কম আসবে। FCR কি, ফুড কনভার্সন রেশিও। 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটাকে বলা হয় FCR। তো তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় FCR কিন্তু খুবই কম, কারণ কি তেলাপিয়া নিজের মলমূত্র নিজে খায়। তেলাপিয়ার মলমূত্রের ভিতরে কিন্তু হাই প্রোটিন থাকে, এই প্রোটিন সমৃদ্ধ খাবারটা কিন্তু তেলাপিয়া আবার কিন্তু গ্রহণ করে, যার কারণে দেখা যায় তেলাপিয়ার FCR কিন্তু কম আসে। মাত্র 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। যে জায়গায় বাংলা মাছ চাষ করতে গেলে 2 কেজি খাবার লাগে, সেই জায়গায় মাত্র 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক যে তেলাপিয়ার ক্ষেত্রে খাদ্য খরচটা কিন্তু অনেক কম লাগে। এখন অনেক খামারি ভাইদের একটা প্রশ্ন থাকে, ভাই খাদ্য খরচ কেমনে কম লাগে, অনেক তো খাবার দিয়ে খালি খাবার দিয়ে দিন শেষে মাছ তো বড় হয় না। দেখেন তেলাপিয়া মাছটা যদি আপনি অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন সেক্ষেত্রে মাছ খাবার খাবে ঠিকই, কিন্তু ওই রকম গ্রোথ কিন্তু আপনাকে দিবে না। আপনাকে অবশ্যই সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, এবং কি সেই খাবার সঠিক পরিমাণে দিতে হবে। অতিরিক্ত খাবার দিলে দিন শেষে আপনার একটা তেলাপিয়া যতটুকু গ্রোথ দৈনিক আসার কথা সেটাই আসবে, কিন্তু যে খাবারটা বাড়তি দিলেন সেই খাবারটা তো পুকুরে তলদেশে যাবে, অথবা মাছ মলমূত্র আকারে কিন্তু পুকুরে ছেড়ে দিবে, যার কারণে দেখা যাবে আপনার পুকুরের পরিবেশ নষ্ট হবে, কিন্তু দিন শেষে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। এই জন্য সঠিক নিয়মে মাছ চাষটা আপনার করতে হবে, সঠিক পরিমাণে খাবারটা আপনাকে নিশ্চয়তা করতে হবে। এরপর আসেন যে এই গিফট জাতের তেলাপিয়া আপনি কেন চাষ করুন, কারণ কি এই তেলাপিয়া দ্রুত বর্ধনশীল। দ্রুত বর্ধনশীল এমন একটা জাত যার কারণে দেখা যাচ্ছে যেহেতু রোগ ব্যাধি কম, অর্থাৎ এই মাছ দ্রুত বর্ধনশীল হবে, এটা স্বাভাবিক। আর আমরা জানি তেলাপিয়া মাছ নর্মালি কি করা যায়, 4 মাসে আপনি বাজারজাত করতে পারবেন। 1 মাস নার্সারি করবেন আর 3 মাস চাষ করবেন, এই 4 মাসে আপনি তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসবে, যদি গিফট জাতের তেলাপিয়া হয়। যদি জংলি তেলাপিয়া বাংলা তেলাপিয়া হয় সেগুলা কিন্তু দেখবেন তার যে বংশধর ছিল, তার পূর্বপুরুষ ছিল, তারা কিন্তু বাংলাদেশেই অনেক দিন যাবত থাকতে থাকতে তারা বাচ্চা দেওয়া শুরু করছে, তার বংশধর আপনি খুঁজে পাবেন না। তো এই কারণে দেখা যায় ওই জিনিসগুলোর মাংস, শরীরে মাংস উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক কম থাকে, যার কারণে দেখা যায় জংলি তেলাপিয়া বাংলা তেলাপিয়া এগুলো কিন্তু বেশি একটা বড় হইতেছে না। আর কিছু মাছ হয়তো এক্সেপশনাল যেগুলো হয়তো খুব বড় হয়, দিন শেষে তারা কি প্রাকৃতিক খাবার পাচ্ছে, সেগুলোর কারণে হয়তো দ্রুত সময় বড় হয়েছে, অথবা আপনার মাছের যে খাবারটা দিতেছেন সেই খাবারটা তারা হয়তো খুব দ্রুত খেয়ে নিতেছে। যেহেতু আমরা যে তেলাপিয়া মাছ ফাস্ট ফিডার মাছ দ্রুত খাবার খায়, এই জন্য দেখা যাচ্ছে আপনি তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই
এই দিকগুলো যদি খেয়াল করেন দেখবেন যে আপনার তেলাপিয়া দেখবেন দ্রুত বর্ধনশীল। কারণ কি আপনার তেলাপিয়া 4 মাসে বিক্রি করা যাচ্ছে, বাংলা মাছ যদি হিসাব করেন 1 বছর আগে বিক্রি করা যায় না, সে জায়গায় আপনি তেলাপিয়া বছরে 3 বার বিক্রি করতে পারেন যদি আপনার গিফট জাতের তেলাপিয়া হয়। এখন আসেন যে এই গিফট জাতের তেলাপিয়া যখন আপনি নেবেন অবশ্যই এটাকে মনোসেক্স করে নিতে হবে, অর্থাৎ এগুলাকে সেক্স রিভার্স করে নিতে হয়, অর্থাৎ এগুলাকে কি করতে হয় শুধুমাত্র পুরুষে রূপান্তরিত করতে হয়। কারণ আমরা জানি তেলাপিয়ার ক্ষেত্রে মহিলা মাছের সাথে পুরুষ মাছ 20 থেকে 25% বেশি গ্রোথ আসে। অর্থাৎ যে সময় তেলাপিয়া মাছের মহিলা মাছ 100 গ্রাম একই খাবার খায় একই সময়ের ভিতরে পুরুষ তেলাপিয়া 125 গ্রাম হয়ে গেছে, তার মানে 25 গ্রাম ওজন বাড়তি পেলেন। এই জন্য দেখা যাচ্ছে আপনাকে সকল পুরুষ তেলাপিয়া সিলেক্ট করতে হবে। তার মানে সকল পুরুষ মানে আমরা কি বুঝি, এই জায়গায় মনোসেক্স তেলাপিয়া, এই মনোসেক্স তেলাপিয়া আপনাকে নিতে হবে। অনেকে মনো তেলাপিয়া বলে থাকেন, অনেকে মনোপিয়া বলে থাকেন, অনেকে মনোসেক্স তেলাপিয়া বলে থাকেন, যেটাই বলেন না কেন দিন শেষে এটা শুধুমাত্র কি করালো সকল পুরুষ তেলাপিয়া চাষ করালো। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই মনোসেক্স তেলাপিয়া জিনিসটা কি? মনোসেক্স তেলাপিয়া মানে হলো কি যে কোনো প্রজাতির জিনিসটাকে এক লিঙ্গে পরিণত করা। কারণ কি তেলাপিয়ার পুরুষ তেলাপিয়া যেহেতু বেশি গ্রোথ আসে এই জন্য তেলাপিয়াটাকে ছেলে তেলাপিয়া করা হয়, আর মহিলা তেলাপিয়া যেটা ছিল সেটাকে কি করা হচ্ছে হরমোন খাইয়ে পুরুষে পরিণত করা যাচ্ছে। এখন বড় যে তেলাপিয়া হয়ে গেছে সাইজ হয়ে গেছে সেটাকে কিন্তু হরমোন খাওয়ানো যায় না, হরমোন খাওয়াতে হয় ছোট বাচ্চা রেণুটাকে। এখন আপনি বলবেন যে ছোট রেণু বা বাচ্চাকে কিভাবে হরমোন খাওয়ানো হয়, এটা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হ্যাচারি কিন্তু খাওয়াই থাকে, এটা আপনি নিজে পারবেন না। আবার নিজে পারবেন ঠিক আছে, কিন্তু এটার খরচ অনেক বেশি হবে। অন্যদিকে দেখবেন যে বাচ্চাটাকে আপনার মনোসেক্স করতেছেন সেই মনোসেক্সের হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক কম থাকবে। তো আপনার দরকার হবে কি 97%, 98% বা 99% মনোসেক্স তেলাপিয়া বা ছেলে তেলাপিয়া দরকার হবে। সেটা আপনি যদি না করতে পারেন দিন শেষে আপনি কিন্তু চাষকালীন সময়ে ভালো একটা ফলাফল আপনি পাবেন না। তো আপনার কি করতে হবে মনোসেক্স তেলাপিয়া সরবরাহ করতে হবে বিভিন্ন হ্যাচারি থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে, যাদের সুনাম আছে তাদের থেকে আপনাকে এই তেলাপিয়ার বাচ্চাটাকে সংগ্রহ করতে হবে। কারণ কি এই তেলাপিয়ার বাচ্চা যখন আপনি সংগ্রহ করবেন সেক্ষেত্রে গিফট জাতের তেলাপিয়া নিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই তেলাপিয়ার যদি বাচ্চাটা যদি আপনার যদি মনোসেক্স না হয় সেক্ষেত্রে কিন্তু মাছ দ্রুত সময় বাচ্চা দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে এই মনোসেক্স তেলাপিয়া না হওয়ার কারণে এই তেলাপিয়ার কিন্তু একটা সময় যখন বাচ্চা দেওয়া শুরু করবে সেক্ষেত্রে প্রজনন জনিত কারণে এরা কিন্তু ওইরকম গ্রোথ দিতে পারবে না, আর যদি গ্রোথ না দেয় সঠিক সময় বিক্রি করতে পারবেন না। এই যে আমরা বলতাম যে দ্রুত বর্ধনশীল সেটা কিন্তু আর হবে না। অন্যদিকে এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও অর্থাৎ খাদ্য বেশি লাগবে। কারণ কি যখন সে প্রজননের জন্য আকৃষ্ট হতে থাকবে সেই সময় খাবার খাবে ঠিকই, কিন্তু গ্রোথ ওইরকম পাবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে এই তেলাপিয়া কি খাবার খায়? এই গিফট জাতের তেলাপিয়া নর্মাল যে তেলাপিয়া চাষ করেন সেই একই জিনিসই খায়, এর ডুবন্ত খাবারও খায় বাসমান খাবারও খায়। আপনি বাসমান খাবার দিয়ে মাছ চাষ করতে পারবেন, আপনি চাইলে ডুবন্ত খাবার দিয়েও মাছ চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন ডুবন্ত খাবারটা আমরা কম দিব, কারণ কি পুকুরের পরিবেশটা নষ্ট করার জন্য কিন্তু ডুবন্ত খাবার কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী থাকে। আর ডুবন্ত খাবার যখন দিবেন পুকুরের তলদেশে কিন্তু অনেক খাবার কিন্তু চলে যায় যেগুলো কিন্তু কাদার সাথে মিশে যায়, অনেক সময় কিন্তু তেলাপি খাবারগুলো রিসিভ করতে চায় না বা অনেক সময় কিন্তু খায় না। তো এই জন্য বলবো যে আপনাকে ভাসমান খাবার দেওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ করবো। তবে আপনি খাদ্য খরচ কমানোর জন্য সকালবেলা ডুবন্ত খাবার বিকালবেলা ভাসমান খাবার আপনি খাওয়াইতে পারেন। এরপর আপনাদের প্রশ্ন হতে পারে ভাই এই তেলাপিয়া বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত কিনা? যেহেতু আমরা তেলাপিয়া চাষটা বাণিজ্যিক চাষ করি সেক্ষেত্রে এই তেলাপিয়া বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত কিনা? হ্যাঁ, এই গিফট জাতের তেলাপিয়া একদম সুইটেবল জাতের একটা তেলাপিয়া, যে তেলাপিয়া বাণিজ্যিক চাষের জন্য আসলে মূলত উদ্ভাবন করা হয়েছে। তো এই জন্য বলা যাচ্ছে যে আপনি গিফট জাতের তেলাপিয়া অবশ্যই চাষ করবেন। এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই গিফট জাতের তেলাপিয়া আপনাকে কেউ বলে দিতেছে ঠিকই, কিন্তু তার মা মাছ বা ব্রুড মাছ সেটা কিন্তু 2-3 বছর আগে 5 বছর আগে নিয়ে এসে রাখা আছে। সেটা থেকে তারা কি করলো তাদের হ্যাচারিতে বারংবার ওই থেকে বাচ্চা নিতে থাকলো। দেখেন তাদের জেনারেশন গুলো বাংলাদেশে যদি পরিবর্তিত হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই তেলাপিয়া দিয়ে আপনি ভালো করতে পারবেন না, কারণ কি তাদের একটা সময় গ্রোথ আস্তে আস্তে কমতে থাকবে। আর যখন গিফট জাতীয় তেলাপিয়া যখন কোনো হ্যাচারি বা কোনো কোম্পানি যখন নিয়ে আসে তারা প্রতি বছর বা 1 থেকে 1.5 বছর পর পরে নিয়ে আসে। কারণ কি এই যে গিফট জাতীয় তেলাপিয়া, এই গিফট জাতীয় তেলাপিয়ার প্রত্যেক জেনারেশন থেকে পরের জেনারেশনের তাদের জাত উন্নয়ন করা হচ্ছে, আরো তাদের ডেভেলপমেন্ট করা হচ্ছে, তারা আরো বেশি উন্নত হবে। দিন শেষে যদি একটা প্রজাতি আপনি নিয়ে আসলেন, ছেলে এবং মেয়ে মাছ নিয়ে আসলেন, ধরেন নিয়ে এসে কি করলেন আপনি বাংলাদেশে সেটা আপনি চাষে দিলেন, তার থেকে যদি আপনি বাচ্চা উৎপাদন করেন, তার থেকে বাচ্চা থেকে আবার বাচ্চা উৎপাদন করলেন, এরকম চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের গিফট জাত ঠিক ছিল, কিন্তু দিন শেষে এদের ব্রুড মাছ কিন্তু পরিবর্তন হয় নাই। ব্রুড মাছটাও কিন্তু প্রতি 1 থেকে 1.5 বছর অন্তর অন্তর কিন্তু পরিবর্তন করা দরকার হয়। এখন অনেক হ্যাচারি বা অনেক কোম্পানি এটা পরিবর্তন করতে চায় না, কারণ কি এটার বিশাল একটা এক্সপেন্সিভ, বিশাল একটা খরচের বেশি থাকে। কারণ কি নর্মাল তেলাপিয়া আপনি কম দামে কিনতে পারতেছেন, কিন্তু ব্রুড মাছ কিনতে গেলে কিন্তু এত কম দামে কিনা যায় না। যে দামে আপনি তেলাপিয়া কিনতেন তার হয়তো বা 20 থেকে 25 গুণ বা 50 গুণের কাছাকাছি দিয়ে আপনাকে কিন্তু ব্রুড মাছগুলো সংগ্রহ করতে হয়। তো এই জন্য বলবো যে আপনার তেলাপিয়া যে তেলাপিয়া সংগ্রহ করতে সেই তেলাপিয়া অবশ্যই গিফট জাতের হইতে হবে, এবং কি সেই তেলাপিয়ার মা মাছ বা বাবা মাছ যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কতদিন আগে হ্যাচারিগুলো নিয়ে আসছে বা কোম্পানি নিয়ে আসছে সেটা আপনার কিন্তু জানা খুব জরুরি। এখন বর্তমান সময়ে কিন্তু অনেক উদ্ভাবনী দিন চলে আসছে। আমরা এখন দেখি যে এই তেলাপিয়ার ভিতরে দেখা যাচ্ছে ওই যে স্টেপ্টোকক্কাস যে রূপটা বলি সেই স্টেপ্টোকক্কাস যাতে না হয় এই ধরনের তেলাপিয়া কিন্তু চলে আসতেছে। তো
তো এই জন্য বলবো যে আপনাকে সঠিক জাতের তেলাপিয়াটা নিয়ে চাষ করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এই তেলাপিয়ার পোনা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা? হ্যাঁ, আপনি এই তেলাপিয়ার পোনা আপনি বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে পাবেন। বড় বড় হ্যাচারিগুলোতে আপনি ইজিলি এই জাতের তেলাপিয়ার পোনা আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো জায়গা থেকে পোনা সংগ্রহ করতে পারেন। চাইলে আপনারা আমাদের থেকে পোনা নিতে পারেন। আমাদের কোম্পানির তেলাপিয়া এসএ তেলাপিয়া নাম দেওয়া হয়েছে। এই এসএ তেলাপিয়া আপনি সংগ্রহ করতে পারেন। আমাদের তেলাপিয়ার ব্রুড মাছ মালয়েশিয়ান জাতের। সো এটা আমরা এসএ তেলাপিয়া নাম দিয়ে রাখছি। সো আপনারা চাইলে এই তেলাপিয়া সংগ্রহ করতে পারেন। এখন দেখা গেল আপনি গিফট জাতের তেলাপিয়া আপনি চাষ করলেন। চাষ করার পর আপনার প্রশ্ন হতে পারে, ভাই এই তেলাপিয়ার চাহিদা কেমন? বাংলাদেশের মার্কেটে এই তেলাপিয়া মানুষ খায় কিনা? এই তেলাপিয়ার কালার কেমন হয়, বা এই তেলাপিয়া দেখতে কেমন, বা এই তেলাপিয়া চাষ করার পরে মানুষ কিনবে কিনা, এরকম একটা প্রশ্ন আপনার থাকতে পারে। দেখেন, গিফট জাতের তেলাপিয়া মানে হলো কি, এই তেলাপিয়ার কালার বিভিন্ন ধরনের হইতে পারে। বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্ন ধরনের কালার হয়। নরমালি গিফট জাতের তেলাপিয়ার ভিতরে দেখা যাচ্ছে এটা যেহেতু জাত উন্নয়ন করা হয়েছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হ্যাচারি কিন্তু তেলাপিয়ার পোনা আমদানি করে থাকে, অর্থাৎ তাদের যে ব্রুড মাছগুলো সেগুলো নিয়ে এসে থাকে। ওই ব্রুড মাছের কালারের উপর নির্ভর করে তাদের কিন্তু বাচ্চার কালারটা হয়ে থাকে। কোনো তেলাপিয়ার কালার হয়তো একটা সিল্কি কালার হবে, কোনো তেলাপিয়ার কালার হয়তো কালো কালো কালার হবে, কোনো তেলাপিয়ার কালার হয়তো সোনালী কালার হবে, কোনো তেলাপিয়ার কালার হয়তো সোনালী এবং কালো কালারের মিশ্রণ হবে, আবার কোনো তেলাপিয়ার কালার হয়তো লালচে লালচে হয়। বিভিন্ন ধরনের কালার হয়তো। নরমালি গিফট জাতের তেলাপিয়ার ভিতরে দেখা যাচ্ছে মালয়েশিয়ান জাতের তেলাপিয়াটা বেশি চলে, কারণ কি এটা কালারটা খুব সুন্দর হয়। এর পাশাপাশি ভিয়েতনামে এবং থাইল্যান্ডের তেলাপিয়া কিন্তু বাংলাদেশে কিন্তু খুব প্রচলিত আছে। এই তেলাপিয়ার বাচ্চাগুলা বা এই তেলাপিয়ার বড় মাছগুলা কিন্তু আমরা সচরাচর বাজারে পেয়ে থাকি। তো এই জন্য বলবো যে সঠিক জাতের পোনা নিয়ে আপনার মাছ চাষ করতে হবে এবং কি সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে, তাহলে আপনি তেলাপিয়া চাষে অবশ্যই লাভবান হতে পারবেন। তো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।